মাসুদ পেজিশকিয়ান সংস্কারপন্থী বলা হচ্ছে। তো এর ভেতরে সাইদ জালিল এবং কালিবফ দুইজনই পশ্চিমাদের ভাষায় কট্টরপন্থী। কট্টরপন্থী আর সংস্কারপন্থী তারা কি বিপ্লব বিরোধী? সংস্কারপন্থী যারা তারা কি ইসলাম বিরোধী? না, ব্যাপারটা তা না। বিপ্লবের যে মূল চেতনা যারা ধারণ করে আছে তাদেরকে বলা হয় মূলত কট্টরপন্থী। এটা পশ্চিমা গণমাধ্যমগুলো বা পশ্চিমা সরকারগুলো দিয়েছে এই নাম, এবং এর মাধ্যমে মূলত ইরানের ভেতরে, ইরানের জনগণের ভেতরে একটা ডিভিশন তৈরি করার চেষ্টা করেছে তারা। এটা এক ধরনের তাদের একটা চক্রান্ত বা একটা ষড়যন্ত্র কৌশল, কূটকৌশল। ইরানের নির্বাচন দ্বিতীয় দফায় গড়ানো। এই নির্বাচনে কট্টরপন্থী এবং সংস্কারপন্থী যে গ্রুপের কথা বলা হচ্ছে, এটা আসলে কি? সংস্কারপন্থীরা কি ইসলামী বিপ্লবের বিরোধী? ধন্যবাদ। আসলে ইরানে যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন সম্পর্কে একটু বলে আসে। সেই নির্বাচনটা এমন একটা প্রেক্ষাপটে নির্বাচন হয়েছে যে প্রেক্ষাপটের পেছনে একটা দুঃখ, একটা মর্মান্তিক দুর্ঘটনার বিষয় রয়েছে। আমরা সবাই জানি যে ইরানের সাবেক প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হওয়ার পরে এই নির্বাচনটা অনুষ্ঠিত হলো। এই নির্বাচনটা অনুষ্ঠিত হওয়ার যে সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল তার কারণেই মূলত এই নির্বাচন অনুষ্ঠিত হলো, এবং সেই নির্বাচনের ধারাবাহিকতায় ইরানের সংবিধান অনুসারে যে সমস্ত প্রক্রিয়া উপায় যেগুলো ছিল সেগুলো অবলম্বন করে সেগুলো সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং তাতে চূড়ান্তভাবে 6 জন প্রার্থী মনোনীত হন, অভিভাবক পরিষদের মনোনয়ন লাভে সক্ষম হন। তার ভিতরে আবার 2 জন প্রার্থী তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন। 28 জুন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আপনার যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে তার ভিতরে অন্তত 3 জন সোকল্ড কট্টরপন্থী, বেশিরভাগই বিপ্লব মানে সোকল্ড কট্টরপন্থী বলবো। মাসুদ পেজিশকিয়ান সংস্কারপন্থী বলা হচ্ছে। তো এর ভেতরে সাইদ জালিল এবং কালিবফ দুইজনই আপনার ওই যে পশ্চিমাদের ভাষায় কট্টরপন্থী। কট্টরপন্থী আর সংস্কারপন্থী আপনার যে প্রশ্ন ছিল যে আসলে কি, তারা কি বিপ্লব বিরোধী? সংস্কারপন্থী যারা তারা কি ইসলাম বিরোধী? না, ব্যাপারটা তা না। আসলে ইরানের ইসলামী বিপ্লব সফল হওয়ার পরে 1979 সাল থেকে এই পর্যন্ত বিপ্লবের যে মূল চেতনা যারা ধারণ করে আছে তাদেরকে বলা হয় মূলত কট্টরপন্থী। এটা পশ্চিমা গণমাধ্যমগুলো বা পশ্চিমা সরকারগুলো দিয়েছে এই নাম, এবং এর মাধ্যমে মূলত ইরানের ভেতরে, ইরানের জনগণের ভেতরে একটা ডিভিশন তৈরি করার চেষ্টা করেছে তারা। এটা এক ধরনের তাদের একটা চক্রান্ত বা একটা ষড়যন্ত্র কৌশল, কূটকৌশল। কট্টরপন্থী বলতে ওই যে বিপ্লবের মূল অনুসারী যারা তারা, এদেরকে কট্টরপন্থী বলা হয় কেন? এদেরকে কট্টরপন্থী বলা হয় এই কারণে যে তারা যেহেতু বিপ্লবী চেতনাটাকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে চাই, বাস্তবায়ন করতে চাই, যার ধারাবাহিকতায় আমেরিকার সাথে সম্পর্ক হবে না, যার ধারাবাহিকতায় ইসরায়েলের সাথে সম্পর্ক হবে না, যার ধারাবাহিকতায় বা যার অনুসরণে, যে আদর্শ অনুসরণে কোনো রকমের অন্যায় বা জুলুম বা নিপীড়নের কাছে ইরান মাথা নত করবে না, বরং তার বিপ্লবী চেতনাকে সমুন্নত রাখবে, এইরকম একটা আদর্শ যারা ধারণ করে তাদেরকেই আমেরিকা বা পশ্চিমারা বা পশ্চিমা গণমাধ্যম কট্টরপন্থী নাম দিয়েছে। আর এর বিপরীতে যারা পশ্চিমাদের সাথে সম্পর্কও রাখতে চায় বা সম্পর্ক তৈরি করতে চায় আলোচনার ভেতর দিয়ে, তার মানে এই না যে ইরানের বিপ্লবী চেতনাকে একেবারে ভুলুণ্ঠিত করে বাদ দিয়ে। এমন তো ছিল না যে বিপ্লবের ব্যাপারটা তো এমন ছিল না যে আমেরিকার সাথে সম্পর্ক করাই যাবে না। সম্পর্ক তো এই বিপ্লবের পরেও কিছুদিন ছিল, অল্প কিছুদিন। এরপরে আমেরিকার কিছু কার্যকরণের কারণে, আমেরিকার কিছু পদক্ষেপের কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেল, এবং ইরান তাদের সাথে একেবারেই সম্পর্ক চিরদিনের মতো অফ করে দিয়েছে। চিরদিন বলতে যতক্ষণ পর্যন্ত না ইরানের যে প্রত্যাশা যে সম্মান এবং সমতার ভিত্তিতে আলোচনা হবে, সম্মান এবং সমতার ভিত্তিতে যে আলোচনা হওয়ার কথা বা যে সম্পর্ক থাকার কথা,
সেইটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইরান আমেরিকার সাথে বা এই রকম চেতনায় যারা উদ্বুদ্ধ তাদের সাথে ইরান সম্পর্ক করবে না। সেক্ষেত্রে যদি ইরানের বক্তব্য হচ্ছে কি যে সম্মান এবং সমতা, অর্থাৎ আলোচনার টেবিলে বসলে ইরানকে আমেরিকা ডিকটেট করতে পারবে না, আঙুল উঁচু করে কথা বলতে পারবে না, সম্মান রেখে সেও একটা দেশ, ইরানও একটা দেশ, আমেরিকাও একটা দেশ, অর্থাৎ ইরানের প্রতি আমেরিকার সেই সম্মান থাকতে হবে। বা আমেরিকার সুপার পাওয়ার, অনেক বেশি শক্তিশালী দেশ, অনেক বড় অর্থনীতির দেশ, এইভাবে দেশে ছোট দেশ হিসেবে বা তার চেয়ে তুলনামূলক দুর্বল অর্থনীতি বা ছোট অর্থনীতি বা তার চেয়ে কম শক্তিশালী এই রকমের বিবেচনা বোধ থেকে যদি ইরানকে ট্রিট করে তাহলে ইরান আমেরিকার সাথে কখনোই সম্পর্ক করবে না। এই যে চেতনাটা, এই যে ধারণাটা ধারণ করা, যারা ধারণ করছে তারা মূলত পশ্চিমাদের ভাষায় কট্টরপন্থী। আর যারা এইটা ধারণ করছে না, যারা ধারণ করছে এইরকম যে ইসলামী বিপ্লব হয়েছে, ইসলামী বিপ্লবও থাকবে, পশ্চিমাদের সাথে সম্পর্ক করা যায় কিনা তাদের সাথে আলোচনা করা যেতে পারে, এরকম একটা চেতনা, কিছুটা আপোষকামিতা, এদেরকে বলা হয় সংস্কারপন্থী। কিন্তু তারা মোটেই ইসলামী বিপ্লব বিরোধী নয় বা ইসলাম বিরোধী নয়। এই যে 6 জন প্রেসিডেন্ট পদে মনোনীত হয়েছিলেন, মনোনয়ন লাভ করেছিলেন অভিভাবক পরিষদের, এখানে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া বিবেচনা করা হয় না। হয় এমন না যে উনি সংস্কারপন্থী, ওনাকে না দিলে কেমন হয়ে যায় তাই ওনাকেও দিই, আবার এর পাশে বিপ্লবপন্থী 5 জনকে দিয়ে দিলাম। ব্যাপারটা এমন না। ব্যাপারটা এমন যে ইরানের যে সংবিধান বা যে নীতিমালার অনুসরণে প্রার্থী মনোনীত হবে এবং যে সমস্ত ক্রাইটেরিয়া, যে সমস্ত বৈশিষ্ট্য, যে সমস্ত আচরণ, যে সমস্ত গুণ, যে সমস্ত দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা থাকতে হবে, সেই সমস্ত থাকার পরেই একজন ব্যক্তি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মনোনীত হতে পারবেন। নির্বাচিত হতে পারবেন কিনা সেটা তো আপ টু দ্য পিপল, ইরান নেশন, সেটা তো ইরানের জনগণ ডিসাইড করবে। বাট মনোনয়ন লাভের জন্য এই কতগুলো ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল না করলে অবশ্যই তিনি প্রার্থী মনোনীত হতে পারবেন না। অতএব এখানে যদি বিপ্লবপন্থী না হতেন কোনো প্রার্থী বা বিপ্লবের পক্ষের অথবা ইসলামের পক্ষের না হতেন, তাহলে তারা তো প্রার্থী মনোনীতই হতে পারতেন। ফলে এখানে ওই ইসলাম বিরোধী বা বিপ্লব বিরোধী এইভাবে ভাবার কোনো সুযোগ নেই সংস্কারপন্থীদের বেলায়। আর কট্টরপন্থীদের বেলায় এমন ভাবার কোনো প্রয়োজন নেই বা সুযোগ নেই বা প্রশ্ন নেই যে তারা ক্ষমতায় আসলে ইরানের নারীদের কোনো অধিকার থাকবে না, মানুষের কোনো অধিকার থাকবে না, এক ধরনের তালিবানি শাসন জারি হবে, অর্থাৎ হ্যাও করা যাবে না, নাও করা যাবে না, এরকম না। সবই চলছে, সবই চলবে, কিন্তু বিপ্লবের যে মূল চেতনা সেই চেতনাটাকে সামনে রেখে চলবে। ব্যাপারটা এরকম। মিস্টার পেজিকশিয়ান ক্ষমতায় গেলে কি ইরানের নীতিতে কোনো পরিবর্তন আসবে অথবা আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো হবে, এমন কোনো সম্ভাবনা আছে কি? দেখুন, পেজেশকিয়ানকে যদিও সংস্কারপন্থী বলা হচ্ছে, তিনি সংস্কারপন্থীদের পক্ষ থেকে নির্বাচন করেছেন, কিন্তু এর মানে এই না যে উনি প্রেসিডেন্ট হয়ে গেলেই ইরানের নীতিতে ব্যাপক পরিবর্তন করতে পারবেন। কেমন? আবার আমেরিকার সাথে তিনি চাইলেই যে সম্পর্ক করতে পারবেন ব্যাপারটা তা না। কারণ আমি দুটো বিষয় বলি। প্রথমত, খুব সম্প্রতি রুহানি ক্ষমতা থেকে চলে গেছেন, এই 3 বছর আগে। প্রেসিডেন্ট রাইসির আগে তো রুহানি 2 টার্ম ক্ষমতায় ছিলেন, কিন্তু আমেরিকার সাথে কি তিনি সম্পর্ক করতে পেরেছেন? পারেননি। কারণ কি? বা ইরানের বিদেশ বিষয়ক নীতি বা পররাষ্ট্রনীতি এমন করে ফেলেছিলেন যা পশ্চিমাদের স্বার্থ রক্ষা করছিল, ইরানের স্বার্থ রক্ষা করছিল না, মোটেই তা না। বরং আমরা দেখেছি রুহানির আমলেই জেনারেল সুলাইমানিকে আমেরিকা হত্যা করেছিল, এবং রুহানির আমলেই, অর্থাৎ হত্যাকাণ্ডের কিছুদিনের ভেতরেই ইরানের পক্ষ থেকে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল। তাহলে রুহানি ক্ষমতায় থাকার কারণে, রুহানি কিন্তু সংস্কারপন্থীদের একজন নেতা এবং তিনি খুব প্রভাবশালী প্রেসিডেন্ট হয়েছিলেন সাম্প্রতিক সময়ে, ইরানের খুব প্রভাবশালী প্রেসিডেন্ট ছিলেন। তো তিনি কি ইরানের সাথে আমেরিকার সাথে সম্পর্ক করে ফেলেছেন? অথবা আমেরিকা জেনারেল সুলাইমানিকে হত্যা করলে ইরান তার ঘোষণা অনুযায়ী মার্কিন ঘাঁটিতে কি হামলা চালাতে পারেনি? অথবা বিষয়টাকে কি ইগনোর করেছেন তিনি? মোটেই না, বরং সবই চলেছে। হামলাও চলেছে, আমেরিকার সাথে ইরানের যে ফাইট, সেই ফাইটও চলেছে, আবার ডিপ্লোম্যাটিক্যালি
ইরান আমেরিকার উপর সুপারিটি মানে এক ধরনের প্রাধান্য বিস্তার করেছে পরমাণু চুক্তির মাধ্যমে। এটা যেহেতু একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার ছিল, ডিপ্লোম্যাটিক ডিসকাশনের মাধ্যমে পরমাণু চুক্তি হয়েছে। পরমাণু চুক্তি হওয়ার পরে কী হয়েছে, সেই পরমাণু চুক্তি হওয়ার কারণে আমেরিকা দুই রকমের বিপদে পড়েছে। ওই চুক্তি বাস্তবায়ন করলে এক বিপদ, বাস্তবায়ন না করলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এইভাবে যে সারা বিশ্বের কাছে প্রতীয়মান হয়েছে যে আমেরিকা চুক্তি করেও সেই চুক্তি মানে না। তার মানে ডিপ্লোম্যাটিক্যালি আমেরিকা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, সারা বিশ্বের কাছে প্রশ্নের মুখে পড়েছে। তো সেক্ষেত্রে পেজেশকিয়ান যদি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন তাহলে ইরানের বিপ্লব শেষ হয়ে যাবে না, ইরানের বিপ্লবী আদর্শ চেতনা এগুলো নষ্ট হবে না, নষ্ট হওয়ার কোনো কারণ নেই। তাছাড়া আমেরিকার সাথে সম্পর্ক তৈরি হবে না, পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না। কেন আসবে না সেটা আমি আরেকটু বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি। এই যে পররাষ্ট্রনীতি, এইটা ঠিক করেন তো প্রেসিডেন্ট না, একা প্রেসিডেন্ট না। প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্সিয়াল নির্বাচন বা প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থার যে সিস্টেম, সেই সিস্টেমে প্রেসিডেন্ট একজন ব্যক্তি মাত্র। ইরানের প্রেসিডেন্সিয়াল ফর্মের যে শাসনতান্ত্রিক ব্যবস্থা যেটা, তাতে প্রেসিডেন্ট একজন নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি নির্বাচিত প্রেসিডেন্ট। তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী কর্মকর্তা রাষ্ট্রের। কিন্তু তিনি যে সমস্ত সব কিছু নির্বাহ করেন বা নির্ধারণ করেন, নির্বাহ করেন অনেক কিছু, কিন্তু নির্ধারণ করেন সব কিছু তা না। ইরানের যে শাসন ব্যবস্থা এইটাকে যদি না জানা যায় তাহলে অনেকে ভুল করবে, এবং এই অপপ্রচারটাই পাশ্চাত্য চালিয়ে আসছে। ইরানের নির্বাচিত সংসদ আছে, এই সংসদের হাতে বিশাল ক্ষমতা। প্রেসিডেন্ট রাষ্ট্রের প্রধান নির্বাহী, সংসদ যে কোনো প্রয়োজনে যখনই তলব করবে প্রেসিডেন্ট তখনই সংসদে হাজির হতে বাধ্য। অর্থাৎ সেখানে জনগণের শাসন কায়েম আছে, প্রেসিডেন্টের একজনের শাসন না, আবার সর্বোচ্চ নেতার একজনের শাসন না। সর্বোচ্চ নেতাকে বলা হয় যে সর্বোচ্চ নেতা সমস্ত ক্ষমতার মালিক, তিনি চাইলে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, তিনি না চাইলে হবেন না। প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নেই, সর্বোচ্চ নেতাই সব কিছু করেন, নট দ্যাট, এটাও ভুল। সর্বোচ্চ নেতা গাইডেড বাই গার্ডিয়ান কাউন্সিল, 10 সদস্যের গার্ডিয়ান কাউন্সিল রয়েছে, অভিভাবক পরিষদ। তারা সর্বোচ্চ নেতার ত্রুটি বিচ্যুতি, ভুল ত্রুটি, তার সক্ষমতা অক্ষমতা, যোগ্যতা দক্ষতা অযোগ্যতা অভিজ্ঞতা সবগুলো প্রতিটা মুহূর্তে মুহূর্তে মনিটর করেন। কেমন তাদের সবার নেতা তিনি, কিন্তু তাকেও পর্যবেক্ষণ করার জন্য এই টিম। সেক্ষেত্রে যদি ইরানের সর্বোচ্চ নেতা কখনো কোনো জায়গায় ত্রুটি বিচ্যুতি করে ফেলেন, যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ায় যদি তাকেও অপসারণ করা যাবে, অপসারণ করা যাবে না তা তো না। কেমন, অর্থাৎ ক্ষমতাটা এরকম যে সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স আছে। সংসদ প্রেসিডেন্টকে চেক দিচ্ছে, আবার সংসদকে চেক দিচ্ছে, তো রাষ্ট্র সামগ্রিকভাবে সর্বোচ্চ নেতা খেয়াল রাখছেন, গার্ডিয়ান কাউন্সিল খেয়াল রাখছেন, তারপরে এক্সপিরিয়েন্সি কাউন্সিল সেটা আছে। এরকম বিভিন্ন রকমের স্তর আছে। এই যে এটা ঠিক পাশ্চাত্যের সকল গণতন্ত্রের মডেল না হওয়ার কারণে তাদের কাছে এটাকে গণতন্ত্র মনে হয় না, কিন্তু আমি মনে করি আমেরিকার চেয়েও বেশি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ইরানে। কারণ সংসদ প্রেসিডেন্টকে পর্যবেক্ষণ করছে এবং সংসদ ডাকলে প্রেসিডেন্ট হাজির হতে বাধ্য। শুধু তাই না, এই যে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, প্রেসিডেন্ট আমি ঠিক এই মুহূর্তে ক্লিয়ার না যে এই প্রেসিডেন্ট নির্বাচনের পর তিনি নতুন মন্ত্রিসভা গঠন করবেন নাকি আগের মন্ত্রিসভা চলবে। সম্ভবত নতুন মন্ত্রিসভা গঠন হবে, কারণ ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী দিয়ে তো কাজ চলবে না, তো নতুন মন্ত্রিসভা গঠন হবে। তো যিনি প্রেসিডেন্ট তিনি মন্ত্রীদেরকে মনোনীত করবেন। কেমন, মন্ত্রীদেরকে মনোনয়ন করার পরে সংসদের কাছে পেশ করবেন যে আমি অমুক ব্যক্তিকে পররাষ্ট্রমন্ত্রীর পদে মনোনীত করলাম, অমুক ব্যক্তিকে সংস্কৃতি মন্ত্রী, অমুক মন্ত্রীকে কৃষিমন্ত্রী, অমুক ব্যক্তিকে তেল বিষয়ক মন্ত্রী, অমুক মন্ত্রীকে, অমুক ব্যক্তিকে আপনার অর্থমন্ত্রী, এইভাবে নামের তালিকা দেওয়া হবে। এবং এই প্রত্যেকটা ব্যক্তির তার কর্মজীবন, দক্ষতা, যোগ্যতা, তিনি কোথায় কি করেছেন, তার ত্রুটি বিচ্যুতি কোথায়, তার কোনো দুর্নীতি, কোনো অযোগ্যতা, অনভিজ্ঞতা বা কোনো সমস্যা আছে কিনা, কেমন, এই সমস্ত সব কিছু একদম ব্যক্তিকে ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করবেন, বিচার করবেন, পর্যালোচনা করবেন, আলোচনা করবেন সংসদ সদস্যরা।
এবং সংসদ সদস্য সবাই, একদম পুরো সংসদ সদস্য 300-র উপরে। তারপরে তাদের বিচার বিবেচনা করার পরে সংসদে ভোটাভুটি হবে। ভোটাভুটি হওয়ার পরে যদি একজন মন্ত্রী পর্যাপ্ত পরিমাণে, যে পরিমাণের সাপোর্ট পাওয়া দরকার, সম্ভবত 2/3 ভোটারের, সংসদ সদস্যের ভোট পেতে হবে, তা পেলে তিনি ওই পদে মন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন। আর যদি তা না হয় তাহলে নির্বাচিত হলেন না, নিযুক্ত হলেন না মন্ত্রী। অর্থাৎ প্রেসিডেন্ট চাইলেই কিন্তু তিনি একজন মন্ত্রী নিয়োগ করতে পারছেন না। আবার সংসদ চাইলেই কিন্তু কাউকে খারিজও করে দিতে পারবে না। পুঙ্খানুপুঙ্খ একেবারে আলোচনা পর্যালোচনা হয়ে তারপরে হবে। এই যে গণতান্ত্রিক একটা ব্যবস্থা। আবার প্রেসিডেন্ট ভালো করছেন মন্দ করছেন, কোনো একটা বিষয়ে যদি সংসদ মনে করে যে প্রেসিডেন্টকে ডেকে এই বিষয়ে তার কাছ থেকে ব্যাখ্যা নেওয়া দরকার, তার সরকার কি করলো, সরকার এবং সংসদ আলাদা, তখন প্রেসিডেন্ট যেতে বাধ্য। কোনো মন্ত্রীকে ডাকলে তিনিও যেতে বাধ্য। প্রেসিডেন্ট মন্ত্রী সবাইকে যদি ডাকে তাহলে তারা সবাই যেতে বাধ্য। অর্থাৎ সংসদ সরকারের উপর এইভাবে ছায়া বিস্তার করে আছে, এইভাবে ক্ষমতা বিস্তার করে আছে। তার মানে প্রেসিডেন্ট ইচ্ছা করলেই তিনি যে পররাষ্ট্রনীতি পরিবর্তন করে ফেলবেন বা আমেরিকার সাথে সম্পর্ক করে ফেলবেন এমনটা না। আবার প্রেসিডেন্ট কিছু চাইলে যে সর্বোচ্চ নেতা একদম সরাসরি নাকচ করে দেবেন তা না। তা যদি হতো তাহলে এই যে প্রেসিডেন্ট রুহানির আমলে আমেরিকার সাথে কিন্তু আলোচনা হয়েছে, পরোক্ষ আলোচনা। একটা পর্যায়ে গিয়ে একেবারে 6 জাতি গোষ্ঠীর সাথে সরাসরি ইরানের আলোচনা হয়েছে, তখন কিন্তু ডাইরেক্ট ইরানের সাথে আমেরিকার আলোচনা হয়নি। ইরান ভার্সেস আমেরিকা আলোচনা কখনোই 1-to-1 আলোচনা হয়নি। 6 জাতি গোষ্ঠী অর্থাৎ আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন, এই 6 জাতি গোষ্ঠীর সাথে ইরানের আলোচনা হয়েছে। ডাইরেক্ট আমেরিকা টু ইরান বা ইরান ভার্সাস আমেরিকা আলোচনা হয়নি। সেক্ষেত্রে রুহানি চাইলেই কিন্তু তা করতে পারেননি। ইভেন রুহানি প্রথম যেবার নির্বাচিত হলেন, জাতিসংঘে ভাষণ দেওয়ার পরে তিনি দ্রুতই দেশে ফিরে আসছেন। তাকে ওবামা ফোন করেছিলেন, তার সাথে বৈঠক করতে চান, ফোন ধরেছেন। রুহানি খুব ডিপ্লোম্যাটিক ছিলেন, তিনি হাই হ্যালো করেছেন, কিন্তু তিনি বলছেন যে আমি তো বিমানবন্দরের পথে, আমি তো আর এখন বৈঠক করতে পারবো ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সেটাকে এড়িয়ে গেছেন। রুহানি 8 বছর ক্ষমতায় ছিলেন, 8 বছরের ভিতরে একবারও আমেরিকার কোনো প্রেসিডেন্টের সাথে তার বৈঠক হয়েছে কথা কিন্তু নেই। ট্রাম্পের আমলে, ট্রাম্প সর্বশেষ পর্যায়ে এসে রুহানির সাথে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের মাধ্যমে রুহানির সাথে বৈঠক করার ব্যবস্থা করতে চেয়েছিলেন। ম্যাক্রন একেবারে ওই জাতিসংঘে আপনার বার্ষিক অধিবেশনে যোগ দেওয়ার সময় তো ম্যাক্রন রুহানির রুমে গিয়েছেন, যে হোটেল কক্ষে উনি থাকছেন সেখানে গিয়েছেন, সেখানে গিয়ে বৈঠকের আয়োজন করতে চেয়েছিলেন, কিন্তু সেই বৈঠক হয়নি। ট্রাম্পের সাথে রুহানির বৈঠক হয়নি। তার মানে কি, একজন প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রী, ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী চাইলেই, ইচ্ছা করলেই তারা কিন্তু কোনো নীতি পরিবর্তন করে দিতে পারবেন না, বা নতুন কোনো সিদ্ধান্ত বা নতুন কোনো নীতি তারা চাইলেই পারবেন না করতে। আর এই ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতার পর্যবেক্ষণ, পরামর্শ এবং দিক নির্দেশনা তো আছেই। এবং যেহেতু একজন প্রেসিডেন্ট ইরানের বর্তমান সংবিধান মেনে নিয়েই শপথ নেন এবং নির্বাচিত হন এবং কাজ করেন, সে কারণে সর্বোচ্চ নেতাকে মান্য করা তারও দায়িত্ব। অতএব তিনি সর্বোচ্চ নেতাকে অমান্য করে কিছু করবেন, এটা সংবিধানের ভেতরে নেই, এখতিয়ার নেই। তিনি তখন বরং সংবিধান লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হবেন।